আজ এই নিশীথে মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না। ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। আজ এই নিশীথে মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না। ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। আহা কি জাদু করলি ওরে ও পাগলি, তোরে ভুলে থাকা যায় না। আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই, চারদিকে মনে হয় আয়না। ঘুম ভালোবাসি রে আমি, ঘুম ভালোবাসি রে। ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে। আমি চক্ষু মেলিলে তোরে খুঁজা না পাইলে, এই বুকের ভেতর পরাণ পাখি কান্দা মরে রে। কি অবস্থা, কেমন আছেন? এই তো বেশ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আমারও চলছে ভালোই, কিন্তু গান শুনতে শুনতে আমার মনে পড়লো একটা প্রশ্ন, মানে যার জন্য আপনি ঘুম ভালোবাসতেন, কষ্ট ভুলে থাকার জন্য, সেই তাকে কি আর পরে পাওয়া গেছে? না, পাওয়া যায় নাই। আচ্ছা ঠিক আছে, সেই গল্প শুনবো। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক সেই 2019-20 সালের কথা, একটা গান FM রেডিওতে খুবই চলতো, ঘুম ভালোবাসি রে ঘুম ভালোবাসি রে। সেই সময়টাতে এই গানটা শুনে আপনারা যাকে ভালোবেসেছিলেন তার নামটা হচ্ছে শামস ভাই। আজকে অনেক দিন পরে তাকে আমরা পেয়েছি, তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। যদিও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন, তবুও কেন জানি মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছেন শামস। সেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই তার মুখের থেকেই। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। এবং বরাবরের সঙ্গে আছি আমি তানভীর হাসান। তারপর শামস ভাই, কোথায় হারিয়ে গেছেন? আপনাকে তো মানুষ খুঁজে মনে হয়। আমি আসলে এত গানের ভিড়ে নিজেকে আসলে এখন এভাবে প্রকাশ করতে পারছি না। অনেক গান করা হয়ে গেছে ইতিমধ্যে, 1000-এর বেশি হবে। আচ্ছা, তো এখনো আসলে লিখতে পারছি না। মানে এই 1000 গান কি আপনি নিজে লিখেছেন? হ্যাঁ, হবে 1000 গান হবে। আপনি নিজে লিখেছেন, সুরও কি আপনার নিজে করা? নিজের সুর করা। হ্যাঁ। তো আমি তাহলে শুরু থেকে যদি আসি, ধরুন আমরা শামস ভাইয়ের তো কিছু আইডেন্টি আছেই গানের বেলায়, কিন্তু এই ঘুম ভালোবাসি রে ঘুম ভালোবাসি রে এই গানটা তো আসলে একটা ওয়ান কাইন্ড অফ, আপনার এই গানটার নাম বললেই সবাই শামস ভাইকেই চিনে। হ্যাঁ, মানে সিগনেচার বলতে পারেন। সিগনেচার, হ্যাঁ। তো সেই শামস ভাই এত গান লেখার পরও বলছিলেন যে আমি আসলে হারিয়ে গেছি কিনা, বা টিকতে পারছি না, বা প্রকাশ্যে আসছি না। কেন, কি কারণে আপনার কাছে মনে হয়, বলেন তো? ব্যাপারটা হচ্ছে, মানে আমরা যারা স্বপ্ন দেখি ছোট থেকে, বা যারা দেখছে, প্রত্যেকের জায়গা থেকে সে স্বপ্ন দেখে সে আসলে অনেক উচ্চ পর্যায়ে যাবে, মানে যেখানে আর যেই পথের শেষ নেই। মানে মিউজিকটা তো একটা অনেক বড় স্তর, তো যেখানে যাত্রা শুরু আছে কিন্তু শেষ নাই। তো আমি আমার জায়গা থেকে হয়তো অনেক লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। 2019-এ বাংলাদেশে প্রথম কোনো আর্টিস্টকে এত বেশি গুগল সার্চে মানে সার্চ করছে গুগলে, সেটা ছিলাম আমি। ওই জায়গাটা আমি পেয়েছি, কিন্তু এইটা হচ্ছে আমার প্রাইমারি সার্থকতা। মানে মানুষের জায়গা থেকে মানুষের ভালোবাসা পেয়েছি, গান গেয়ে আমার গানের কথা মানুষ রিলেট করতে পারছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি ইন্ডাস্ট্রিতে আসলে আমি জানি না আমি কতটুকু আমার মানে পদক্ষেপ রাখতে পারছি বা পারি নাই। আমি কম বেশি যারা ওয়েল নোন রেকর্ড লেভেল আছে তাদের সাথে কাজ করছি, অনেক কাজ করছি ইতিমধ্যে, কিন্তু থাকে না মানে কোথায় যেন একটা বাধা, একটা দেয়াল তৈরি করা আছে। আমি জানি না কারা এই দেয়াল তৈরি করে রাখছে। না, সেক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে প্রশ্ন অনেক ধরনের আসে, যেমন আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছে যে আপনি 19 সালে সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিনে সার্চ করা শিল্পীটা ছিলেন আপনি। এখন চলছে 25 সাল, কিন্তু 19 সালে এত এগিয়ে যাওয়ার পর কিন্তু আপনার আরো এগিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো বা সেটা থেমে গেছে বা আপনি এগিয়ে যাননি। সেটা কি আপনার এমন হতে পারে না যে আপনার ব্যর্থতা?
আমি আমার ব্যর্থতাকে কেন মনে করি না, কারণ আমি আমার জায়গা থেকে যতটুকু ছিলাম তার চাইতে বেশি ফোর্স ক্রিয়েট করছি। আমি আগে মিউজিক করতে জানতাম না, আমি নিজে মিউজিক করছি, আমি অনেকের সাথে দৌড়াইছি, অনেক জায়গায় গেছি, অনেক কাজ করছি, আমার কাজের সংখ্যা বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে, হ্যাঁ আমার সব কিছু বাড়ছে। তো আমার সব কিছু আরও ডেভেলপ হওয়ার কথা, আমার আরও রাস্তা তৈরি হওয়ার কথা নতুন নতুন, কিন্তু না, রাস্তা তৈরি হয় নাই। আমি একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছি, যেটা আমি হয়তো বলিনি কোথাও কখনো, আজকে বলতেছি। আমি একটা জায়গায় লক হয়ে গেছি, মানে আমার মনে হচ্ছে যে এর বাইরে আর যাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি জানি না, হয়তো এটা কি নিয়ম কিনা আমি তাও জানি না। না, এটা আমি আপনার মুখ থেকে জানতে চাই, বা আমিও যদি ব্যক্তিগতভাবে বলি যে আপনার গানগুলো কিন্তু একটা মিউজিক লেভেল থেকে আমরা প্রায় সময় দেখেছি যে একটা চ্যানেল থেকে সবসময় আসে। তো এমনটা কি হয় না যে একটা চ্যানেল বন্দী হয়েছিলেন? না, আমি এটা আপনার একটু হয়তো ভুল ধারণা আছে, যেটা হচ্ছে আমি 19 থেকে 20 পর্যন্ত ইগল মিউজিকে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে প্রত্যেকটা মিউজিক লেভেলের সাথে, রেকর্ড লেভেলের সাথে কাজ করছি কম বেশি। হ্যাঁ, যারা আছে বাংলাদেশে সিডির যুগ থেকে কাজ করে আসছে, বর্তমানে অনেক রেকর্ড লেভেল আসছে যারা এখন ভালো এস্টাবলিশ, তাদের সাথেও কাজ করছি। আমার নিজের হাতে মিনিমাম 20 থেকে 30টা চ্যানেল, যারা এখন আজকে হয়তো নতুন প্রজন্মের রেকর্ড লেভেল হয়ে আসছে, আগামীতে হয়তো তারাও এস্টাবলিশ হবে, হয়তো অনেকে হয়ে গেছে, ঠিক আছে, মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি নিজের হাতে চ্যানেল করে দিছি। আমি শুধু একটা মাত্র জায়গায় বন্দী ছিলাম না, আমি সর্বত্র কাজ করেছি। আচ্ছা, সর্বত্র কাজ করেছেন। আমি আজকেও আসার আগে আমি আপনার সার্চ করছিলাম, যেহেতু আপনাকে আমার প্রশ্ন করতে হবে, প্রশ্ন করাই আমার কাজ। সেখানে আমি দেখলাম যে এখন তো যদি হিসেব করি যে ভিউয়ের যুগ, সবাই একটু ভিউ দেখে, ভাইরাল দেখে, আপনার গানগুলোতে ভিউয়ের কখনো কমতি ছিল না। আবার আপনি বলছেন যে একটা জায়গায় আমি বাধা পড়ে গেছি, সেই বাধাটা কি হতে পারে, আপনার কোনো আন্দাজ আছে? সেই বাধাটা হতে পারে, মনে করেন ভাইরাল বলতে একটা শব্দ আমরা ব্যবহার করি, যেটা আমি হয়তো আমার যখন এই মিডিয়াতে সম্পূর্ণরূপে যাত্রা শুরু হয় তখন থেকে আমি শব্দটার সাথে পরিচিত। আচ্ছা, তো এই ভাইরাল শব্দের আড়ালে আমাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। আমি মনে করছি এটাই, ভাইরাল আর গানের জনপ্রিয়তা দুই জিনিস। ভাইরাল সবসময় সমালোচিত টপিকের উপরে হয়, আমি মনে করি, এটা আমার বিশ্বাস। তো আর গান সুপারহিট হওয়া, গানের জনপ্রিয়তা পাওয়া, এটা ভাইরাল না। আপনি একটা মানে যে কোনো এই কি বলে সস্তা একটা কথা দিয়ে, মানে যা ইচ্ছা তা দিয়ে একটা গান বানাইলেন, সেটা হোক হোক ইনস্ট্রুমেন্ট সহজ, হোক ইকুইপমেন্ট একদম রেকর্ডেড, সেটা এটা মানুষ ফানি হিসাবে নিছে, এটা এক জিনিস। হয়তো আপনি কোনো সমালোচনায় গিয়ে দুটো কথা বলছেন, সেটা একটা মিউজিকের সাথে অ্যাড করে একটা গান হয়ে গেছে, সেটা এক জিনিস। কিন্তু আপনি একটা গান বানাইছেন, মানুষ সেটার ইমোশনে টাচ করছে, ঠিক আছে, সেটার হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হইছে, ভিউ হইছে, আপনি ভিউটাকে চিন্তা করতেছেন না, আবার ভিউ দিয়েই বা জাজ করতেছেন, আবার বলতেছেন কোয়ালিটি। আমি জানি না কোয়ালিটি কাকে বলে, আমি জানি না কোয়ালিটি কাকে বলে। আমি ওই শব্দগুলোই ব্যবহার করছি, ওই সুরটাই ব্যবহার করছি যা গানে হয়। আমার 1000টা গান আছে, আপনি 1000টা গান শুনেন নাই, আপনি হয়তো এমন একটা গান শুনছেন যেই গানটা আমার অবুঝের বয়সে আমি করছি। আমি আমার গ্রামে যখন গান শুরু করছি তখন গান বোঝানোর মতো কেউ ছিল না, যে তুমি গান গাও আমি আছি, বা গানটা এইভাবে হয়, এটা বোঝানোর মতো কেউ ছিল না। আমি শুনছি নিজে নিজে, আমি অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে টাকা জমায়া, তখন MP3 প্লেয়ার ছিল, ছোট ছোট, ওইগুলা দিয়ে 512 এই MB মেমোরি কার্ড ছিল, ওইগুলোর মধ্যে সীমিত গান শুনতাম। ওই গান শুনে শুনে নিজের অনুপ্রেরণা ছোট থেকে আস্তে আস্তে সেটা থেকে বড় করতে করতে একটা সময় 2016 সাল থেকে আমি শুরু করি যে আমি এবার গান গাইবো। তখন আমরা আসলে মিউজিকটা ওইভাবে পাইতাম না, আমাদের জায়গা থেকে এটা অনেক রেয়ার ছিল, এটা দুর্লভ ছিল। আমরা চেষ্টা করছি কিভাবে, তখন ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যেত, তো ওই মিউজিক ব্যবহার করে ওই মিউজিকের উপর আমরা সুর এবং কথা যোগ করে দেন একটা গান তৈরি করছি। এইভাবে 2-1টা করছি গান। তখন আমরা একসাথে রেকর্ড করার জন্য আমরা পয়সা জমাইতে পারি নাই, ঠিক আছে, পরিবার যা পয়সা দিত সীমিত, এখান থেকে বাঁচায়া, টিফিন খরচ বাঁচায়া, এখান থেকে এভাবে বাঁচায়া অল্প কিছু টাকা জমায় ঢাকায় আসতাম। আমার এমনও রেকর্ড আছে, আমি 100 বার বাড়ি পালাইছি, এর মধ্যে না হয় 20 বার বাড়ি পালাইছি শুধু গান গাওয়ার জন্য, কারণ বাবা আসতে দিত না,
বাবা বলতো বড় হও, আরো সময় আছে, তখন করবা, এখন না। তুমি গান করো, পড়াশোনার পাশাপাশি গান করো, কিন্তু কেরিয়ার এটাতে করা যাবে না। কিন্তু আমার স্বপ্ন লক্ষ্য ছিল এটাই। আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম, যেখানে অপূর্ণতা থেকে দেখতাম, যেখানে আমি দেখতাম আমার প্রায়োরিটি নেই, তখন মনে হয়েছে যে এই প্রায়োরিটিটা আমি ব্যাক পাবো, আমার এই অবস্থানটা হবে। আমি স্বপ্ন আজকের অবস্থানটা বা আমাকে শামস যেই নামটা, শামস ভাই, হ্যাঁ শামস ভাই নামটা, এই নামটা আমি স্বপ্ন দেখতাম, এটা পুষছি আমার ভিতরে। কিন্তু আমি সর্বশেষ বলতে হচ্ছে আমি একটা জায়গায় এসে লক, মানে আমার মনে হচ্ছে যে আর এখন শুধু প্রতিনিয়ত গান হিট করো, নতুন নতুন শিল্পীদের সাথে কারা আসছে, কে গাচ্ছে, কোনো ম্যাটার না। বাজারে ভিউ হচ্ছে, অমুক ট্রেন্ডিংয়ে আছে, অমুকের সাথে ট্রেন্ডিংয়ে তুমি পাল্লায় জিতে যাও, দেন তোমাকে নিয়ে আবার তুমি একটা গান হিট করো, তোমাকে নিয়ে আরও 2-4টা গানের প্ল্যান হবে। আরে ভাই, একটা শিল্পী কি সারা জীবন রেকর্ড করে গান গেয়ে যাবে? তার জন্য মঞ্চ আছে। আর সব গানও তো হিট হবে এমন না, সব গান হিট হবে এমন তো কথা না। আমাদের পুরনো যারা সিনিয়র আছে, যারা লিজেন্ড হিসাবে আমরা যাদেরকে চিনি, তাদের কি সব গান হিট? অবশ্যই না। হাতে গোনা একটা শিল্পীর 8টা-10টা সর্বোচ্চ। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু আমি আমার জায়গায় একটা সময় এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর রাস্তা পাচ্ছি না, মানে কেউ বলতেছে না যে তুমি এই রাস্তায় আসো, এই যে তোমার জন্য এটা খোলা আছে। অনেকটা যদি আমি বলি, অনেকটা যে পথ হারিয়ে গেছে, যে আমি এখন কোন পথে যাব। হ্যাঁ, আমার কাছে এখন মনে হচ্ছে সবকিছু প্রতিযোগিতা। আরে আমি একটা নতুন শিল্পী উঠে আসছে, সে কি গাচ্ছে না গাচ্ছে, কি মিউজিক হইতেছে জানি না, ওই তার গান ভিউ হচ্ছে, ভাই ভিউ হচ্ছে। শ্রোতার তো তফাৎ আছে, শ্রোতারও তো ভাগ আছে, মানে শ্রোতার মধ্যে ক্লাস সব কিছু, আমরা এগুলা ভাগ না করি, সবাই শ্রোতা। কিন্তু একটা মানুষের গান শুনতেছে, আসলে গানটা আসলে কোন পর্যায়ের গান হয়েছে তার সাথে তুলনা করা। এখন জাম নিয়ে গান গাইছে, আম পাকছে জাম পাকছে একটা গান ধরেন সাপোজ, ঠিক আছে, এখন এই গান ধরেন ট্রেন্ডিং 1-এ আসছে, কারণ আমার গান ট্রেন্ডিংয়ে নাই সাপোজ, বা আরও 2-4টা শিল্পীর গান ট্রেন্ডিংয়ে নেই, দ্যাট মিনস ওই আমজাম শিল্পীর নিয়ে গান নিয়ে সবাই পড়ে আছে। কথা বুঝছেন? মানে আপনার ভিউ আছে, আপনার শিল্পী, এখন বিষয়টা হচ্ছে এখন শিল্প চলে হচ্ছে ভিউয়ের উপরে, ভাইরালের উপরে, ভিউর একটা বাণিজ্য চলছে। মানে হচ্ছে যখন ভিউ শেষ তখন ওই শিল্পীর মূল্যায়নটা কমে যায়, কদর শেষ হয়ে যায়। কেউ করেনি ভাই, কেউ করেনি। আমাকে দিয়ে ইন্ডাস্ট্রির অনেক, নাম বলবো না, কোটি কোটি টাকা কামাই নিছে, আমি শূন্য। কিন্তু সেই আপনাকে দিয়ে যারা টাকা কামালো, কোটি কোটি টাকায় বলছেন, সেখান থেকে কি আপনি শিল্পী সত্তা হিসেবে আপনার প্রাপ্যটা পেয়েছিলেন? আমি শিল্পী সত্তা হিসাবে যদি এখন এসে চিন্তা করি, তাহলে এটা একদম নামে মাত্র মূল্য পেয়েছি। আচ্ছা, মানে হচ্ছে নামমাত্র মূল্যে হয়তো গানটা কিনে নেওয়া হয়েছে, বাকি ব্যবসা তাদের। তখন কি অবশ্য তখন তো হয়তো মাথায় কাজ করেনি বিষয়গুলা, তাই তো? তখন তো আমাদের জন্য ছিল ফ্লোরটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক কথা বলেছি শামস ভাই, এখন আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই, কোন গানটা শোনাবেন? ওকে, আমি শোনাতে চাচ্ছি হচ্ছে লেনা দেনা, গানটার কথা সুর আমার নিজেরই করা। ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কার সাথে আজ বায়নাগুলো ভাগাভাগি করো, কার চোখের ওই চাহনিতে আজ তোমার লজ্জা কাটে, ওরে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে। না 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 না, ওরে আর তো হবে না, আমার মনের সাথে তোমার লেনা দেনা। না 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 না, ওরে আর তো হবে না, আমার মনের সাথে তোমার লেনা দেনা। রাত যখন হবে নিঝুম, উড়ে যাবে তোমারও ঘুম, চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে, মিলবে না তো কোনো হিসাব, হবে না পূরণ আমার অভাব, দিন রাত একে হবে তোমার এই ভাবিতে। রাত যখন হবে নিঝুম, উড়ে যাবে তোমারও ঘুম, চোখ ভিজে যাবে তোমার
ও শুরুতে মিলবে না তো কোনো হিসাব, হবে না পূরণ আমার অভাব, দিন রাত একে হবে তোমার এই ভাবিতে। না 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 ওরে আর তো হবে না, আমার মনের সাথে তোমার লেনা দেনা। না 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 ওরে আর তো হবে না, হে আমার মনের সাথে তোমার লেনা দেনা। শুনছিলাম লেনাদেনার গানটি। আপনার সঙ্গে আমার এখনো লেনাদেনা অনেক বাকি আছে কথা আর কি। তাহলে পুরোনো প্রসঙ্গে ফেরত যাই। আমি যদি সেই সমসাময়িক সময়টাতে চলে যাই, যে ওই সময়টাতে আপনি গাইতেন, আরমান আলিফকেও আমরা চিনতাম, তাদের গানগুলোও বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই যে 25 সাল এসে মনে হচ্ছে যে শুধু আপনি না, আর তারাও অনেকেই হারিয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়, তারাও কি আপনার মতোই কোনো একটা জায়গায় বাধা পড়ে গেছে? এখানে ধরেন প্রত্যেকের জায়গাটা ডিফারেন্ট। আরমানরা যখন কাজ করতেছিল তখন তারা বেশ ভালো করতেছিল, তারা একটা প্যাটার্ন নিয়ে কাজ করতেছিল যেটা বেসিক্যালি ঝুমুর তাল। তো ঝুমুর তালের পরে আমি যখন আমার ঘুম ভালোবাসি, কি মায়া লাগাইলি, তোরে ভুলে যাওয়ার লাগি, পরপর গানগুলা সামনে আসে, মানুষের কাছে জনপ্রিয়তা পায়, তখন এই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। মানে আমি একটু R&B প্যাটার্ন নিয়ে আসি, R&B জনরা যেটা বলে, মানে পপ এবং বাংলা ফোকটাকে ফিউশন করা, এই দুইটাকে মিক্স করে একটা R&B প্যাটার্নে নিয়ে আসি। তো এই জনরাটা যখন চলতে শুরু করে তখন ওদের ওই প্যাটার্নটা একটু পিছনে যাওয়ার, এটা আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা, জানি না কি হতে পারে। তারপর ওরা ওদের জায়গা থেকে করে গেছে, কিন্তু ধরেন একটা জিনিস কি, ওই জায়গা তো একটাই, তো একজন এসে বসে পড়লে আরেকজন সরে যায়, এইটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে আমার দুঃখটা হচ্ছে কদরের জায়গা থেকে। আপনি ইন্টারন্যাশনালি সিঙ্গারদের দেখেন, সিঙ্গার শুধু গান গাইবে, গান দিবে, এই তার দায়িত্ব। কোম্পানি তার সমস্ত পুরো জীবনের দায়িত্ব নিয়ে নিতেছে, তাকে কি তার কি লাগবে না করবে তার সব কিছু, সে নিশ্চিন্তে গান গাইবে, ঠিক আছে। তারপরে বাংলাদেশের ধরেন আমি একটা বিষয় আজকে তুলি, সেটা হচ্ছে কপিরাইট সিস্টেম। কপিরাইট সিস্টেমটা বাংলাদেশে এমন একটা জিনিস করা হয়েছে, মানে ভাই আমার গান, এই যে আজকে আমি গান গাইলাম লেনা দেনা, এই গানও কোনো না কোনো কারণে এইটা পাবলিক না হতে পারে। আচ্ছা, এটা কেন কারণ? কপিরাইট। আমার গান আমি গাইতে পারতেছি না, আমার গান আমি একটা কোম্পানিকে নামমাত্র একটা টাকার মূল্যে, যেটা নামমাত্র টাকা, এই গানের কাছে নামমাত্র টাকা, কারণ একটা গান দিয়ে 2 টাকাও আসে না, আবার অনেক সময় কোটি কোটি টাকা চলে আসে। গান বিজনেসের জায়গা থেকে বিজনেস, আর আমরা শিল্পীদের জায়গা থেকে এটা একটা প্যাশন, কিন্তু আমরা তো এটা আমাদের প্রফেশন হয়ে গেছে এখন, সো দ্যাট আমরাও এটাকে বিজনেসের জায়গা থেকেও চিন্তা করতে পারি। গান গাই আবেগ ভালোবাসা মানুষের, কিন্তু আমাদের তো এটা প্রফেশন। তো আমরা আমাদের প্রাপ্যটা আমরা পাই, আমরা প্রাপ্যটা পাইলাম না, পাইছি, আমাকে বললেন, আমাকে জিনিসটা নিয়ে আমি কামাইলাম 20 টাকা, আপনাকে 2 টাকা দিয়ে বললাম যে রাখেন, সেটা এখন ধরেন আপনি আর এটার খোঁজ নিলেন না, আপনি আপনার মতো আছেন, আপনি নিয়ে গেছেন বা আমি নিয়ে গেছি আপনার কাছ থেকে গান নিয়ে, আমি আমার মতো হয়ে গেছি, আমি আমার মতো চলতেছে, আমার ধরেন আমার এখন, আপনার এখন দুর্দিন, বা আপনার এখন আপনার সময়ও নাই, মানে আপনার সময়ও নাই, মানে আমার কাছে এখন আমার সময়ও নাই। কেন নাই? কারণ আপনার গান শেষ, ফেম শেষ, আপনার গান ভিউ হইতেছে না। আচ্ছা, ভালো কথা, আমার গান আমি লিখছি, একটা লেখক একটা গান লিখে
সে কি 5-10 হাজার টাকার বিনিময়ে তার গানের সত্তাটা বিক্রি করে দিতে পারে? আপনি ইন্টারন্যাশনাল কোন লতে আমাকে দেখাবেন এটা? এই বাংলাদেশের যে সিস্টেম, একটা গান লিখে দিছে মানে সমস্ত কপিরাইট সত্তা তাকে নিয়ে দিবে। ইন্টারন্যাশনাল লতে গীতিকার তার রয়্যালিটি পাবে লাইফ টাইম, সুরকার তার রয়্যালিটি পাবে লাইফ টাইম, এবং সিঙ্গার এককালীন সম্মানী পাওয়ার পরেও অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে চুক্তি থাকে এটা, সেটা একটা পার্সেন্টেজ রয়্যালিটিতে থাকে। আপনি যেই টাকাটা দিচ্ছেন একটা সিঙ্গারকে, ওই টাকাটা, ওই গানটা যদি বিজনেস সফল হয়, বাণিজ্যিকভাবে সফল হয়, তাইলে ওই পরিমাণ টাকাটা জাস্ট একটা কনভেন্স, ওইটা একটা গানের রেমুনেশন হতে পারে না। আপনি দেখতেছেন বাণিজ্যিকভাবে, আমাকে বুঝাইতেছেন না বাণিজ্যটা। আমি নিলাম না আমার বাণিজ্যটা, আমার গানটা আমাকে গাওয়ার সুযোগ দেন ভাই। আচ্ছা, তাহলে আমি যদি স্পেসিফিকভাবে বলি যে ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি আপনার এই গানটাই ধরি যে ঘুম ভালোবাসে, গানটা কপিরাইটটা কেউ একজন নিয়ে নিয়েছে, তার মানে হচ্ছে এই সর্বসত্ত্ব তার, আপনি এটা কোথাও গাইতেও পারছেন না। গাইতে পারছি না, আমি স্টেজে গাইতে পারতেছি, কিন্তু ধরেন আমি একটা ফেসবুক কন্টেন্টে গিয়ে আমি গাইবো, সেখানে কপিরাইট চলে যাবে, দেখবেন। মানে আপনার গাওয়া গানে আপনাকে কপিরাইট দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো এইটা নিয়ে শিল্পী পর্যায় থেকে আপনারা কি কপিরাইট অফিস বা তথ্য মন্ত্রণালয় এখানে কি কোনো যোগাযোগ করেছেন, কথা বলেছেন যে আমার গান দিয়ে যে কপিরাইট এই বিষয়টা হচ্ছে, এটা সলিউশন কি? এইটার সলিউশন বলতে এখন যুক্তি আছে তাদের কাছে যুক্তি হচ্ছে, আমরা গান সম্পূর্ণ কপিরাইট হস্তান্তর করে দিই। আমরা বেসিক্যালি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার একটা দলিল মানে সিগনেচার করি, কিন্তু এটা আসলে আমাদের ওইভাবে পড়ে দেখা হয় না। সেখানে আমার যখন প্রয়োজন হয়েছে তখন আমি পড়ছি, সেইখানে ওই যে ছোট করে লেখা ছিল, সেখানে ছোট করে লেখা ছিল সমস্ত পাবলিশিং রাইটস, সমস্ত ডিজিটাল যত প্রকার রাইটস সেটা নিয়ে নেওয়া হয়। আচ্ছা, কিন্তু এই নামে মাত্র মূল্যে এটা অবিচার আমার কাছে। অবশ্যই, এটা অবশ্যই একজন শিল্পীর জন্য অবিচার। এবং সব গান যে হিট হবে এমন তো কথা না, আবার কিছু কিছু গান আছে সেগুলো আসলে এমন পর্যায়ে চলে যায় যেটা থেকে আসলে কোটি কোটি টাকা বিজনেস হচ্ছে, হয়তো বা আপনার থেকে দেখা যাবে যে 15 বা 20 হাজার টাকা দিয়ে 15-20 হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে। তো আমাদের শিল্পীরা আসলে, আমি জানি না, হয়তো হাতে গোনা যাদের ভাগ্য ভালো তারা হয়তো ওই জায়গাটা পাইছে বা কিছু একটা করতে পারছে, আমাদের দিন শেষে না খেয়ে মরতে হয়।